আমরা যে 111 বলি, 111 আসলে কি হয়েছিল আপনি দেখবেন, তখন যিনি অ্যাক্টিং হেড অফ দি গভর্নমেন্ট ছিলেন অর্থাৎ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সাহেব ছিলেন, তখন দেখা যাচ্ছে যে উনি কোনোখান থেকে একটা ইঙ্গিত আসলে উনি সিদ্ধান্ত নেন, উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এবং ওনার এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ইন্টারফেয়ারেন্স দেখে কিন্তু 3জন বা 4জন উপদেষ্টা, খুবই পাওয়ারফুল উপদেষ্টা, আকবর আলী খান, হাসান মাসুদ, দেন মইনুল হোসেন, এরা কিন্তু রিজাইন করেছিল। এবং সেটার প্রেক্ষিতে কিন্তু সরকারের একটা সেনাবাহিনীর ইন্টারভেনশনের মধ্য দিয়ে একজন ফখরুদ্দিন আহমেদ আসলেন, উনি প্রধান উপদেষ্টা আকারে দায়িত্ব নিলেন এবং ক্ষমতার ভারকেন্দ্র 2 জায়গায় চলে গেল, একদিকে সেনাপ্রধান, একদিকে অন্তর্বর্তী তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নামে। এই যে 111টা আসলো কেন? 111টা এসেছে যে আমরা সবাই তাদের ক্ষমতার অপব্যবহার বা রাষ্ট্র যেভাবে চলছে সেখানে আমরা এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব বিস্তার করা শুরু করলাম। অর্থাৎ ক্ষমতার ভারকেন্দ্র দেখা যাচ্ছে বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা এখন যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো, ওই যে আমাদের একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়, একটা কথা আছে না? দেখেন, আমরা হাসিনা চলে গেছে, আমরা সবাই সবার অধিকার ভোগ করছি, বড় বড় সমাবেশ করছি, বড় বড় মিছিল করছি, আমাদের যারা বঞ্চিত হয়েছিল তাদের চাকরি ফিরে পেয়েছে, যাদের পদায়ন হয় নাই তারা পদায়ন পাচ্ছে, যারা চাকরি হারিয়ে ফেলেছিল, যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় 900-1000 লোককে বহিষ্কার করেছিল, আমি এখন দেখলাম যে তারা সবাই হাইকোর্টের রায়ে সবাই পুনর্বহাল হয়েছে। কত রকমের, মানে আপনি যে হয়তো বিদেশ পালিয়ে গিয়েছিল সে দেশে ফিরে এসেছে, যার হয়তো জমি বেদখল হয়ে গিয়েছিল সে তার জমি ফিরে পেয়েছে। এইটা মানে একটা সামগ্রিক অবস্থা সারা বাংলাদেশে। এই যে আমরা একটা বঞ্চনার থেকে 15 বছরের একটা কালো অধ্যায় থেকে এসে একটা স্বাভাবিক জীবনে আসলাম, এখন আসার পরে আমাদের আচরণ আমরা আরও পেতে চাচ্ছি, আমরা আরও বেশি নিতে চাচ্ছি, এইটা খুব খারাপ লক্ষণ। এবং এটা যখন সবাই মিলে করে এবং কেউ কাউকে স্পেস দেয় না, কেউ কাউকে মানতে চায় না, এইভাবে কিন্তু 111 এসেছিল। এবারেও এখন দেখেন ইলেকশনের একটা ডেট ঘোষণা হয়েছে, সবাই মিলেমিশে আমরা ইলেকশনে যাব, এখানে একজন একজনকে ছাড় দিব, একজন একজনের সমঝোতা করব। আমি তো প্রকাশ্যে বলেছি, আমার এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। আমি বললাম যে এত ঝগড়াঝাটি, 5 আগস্টের হুমকি দিয়েছেন, আমি বলছি এত ঝগড়াঝাটি না করে 2018 সালে আপনারা সব দল মিলে ইলেকশন করেছেন না? বামপন্থী, ডানপন্থী, ইসলামপন্থী সবাই, আরও কি নিজের নেতৃত্ব বাদ দিয়ে দিয়েছে, বিএনপির নেতারা নেতৃত্ব নিয়ে তুলে দিয়েছেন কামাল হোসেনের হাতে। কামাল হোসেন কিন্তু ইলেকশনও করেন নাই। এটা নিয়ে কিন্তু বিরাট সমালোচনা হয়েছে যে বিএনপির মতো এত বড় দল কামাল হোসেনের একটা অপেক্ষাকৃত একটা ছোট দলের হাতেই উনি নেতৃত্ব তুলে দিলেন। কেন করেছিলেন সেটা? এবং দেখেন, কামাল হোসেনদের কিন্তু তীব্র আপত্তি ছিল জামাতকে সাথে নেয়ার। বিএনপি কিন্তু এটার বাইরে গিয়ে জামাতকে সাথে নিয়েছে, শুধু তা না, জামাতকে ধানের শীষে দিয়েছে, জামাতকে 25টা ধানের শীষে প্রার্থীও দিয়েছে। এবং এটা নিয়ে কিন্তু ওই জাতীয় ঐক্য ফ্রন্টের লোকেরা কিন্তু খুব প্রতিক্রিয়াও দেখিয়েছে। কেন করেছে এটা? হাসিনার থেকে বাঁচার জন্য, হাসিনার এই দুঃশাসন থেকে রক্ষা করে মানুষকে একটা সুষ্ঠু ইলেকশন উপহার দেওয়ার জন্য। তারপরে কি আমরা সফল হয়েছিলাম? পারি নাই তো। হাসিনা তো এই পুরা জাতীয় ইয়াকেই মেরে কেটে কাউকে ইলেকশনে নামতে দেয় না। তাহলে সেই অবস্থায় আপনি বলেন, তাহলে আমরা যেটা পেরেছি তখন, এখন আমরা পারছি না কেন? এখন আমরা নিজেরা বিরোধের হাঁটছি কেন? কারণ এখন আমরা মনে করছি যে হাসিনা নাই, আমরাই এখন বনের রাজা। সবাই কে রাজা, কে পেছন থেকে ভূমিকা রাখছে, কে মাস্টার মাইন্ড, আমরা এগুলো নিয়ে বিভক্ত হয়ে গেছি। তো এই বিভক্ত হলে কি হবে? বিভক্ত অতীতেও হয়েছিলাম, হওয়ার পরে 111 আসছে। অতীতে কি হয়েছে? সামরিক শাসন, এরশাদ আসছে। আপনি দেখেন এরশাদ কিভাবে আসলো, খুঁজে দেখেন, সেখানেও একই অবস্থা। গণতান্ত্রিক চেতনা কেউ মানতে চায় না, কেউ কাউকে মানে না, মাঝখান দিয়ে এরশাদ চলে আসছে। সব জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে। আপনি ভুট্টো আর শেখ মুজিবের এই আওয়ামী লীগ আর এই মুসলিম লীগের ঝগড়াঝাটির মধ্যেই তো আপনার 71 হয়েছে, তাই না? সুতরাং আপনি দেখেন, আমি ছোট্ট করে প্রশ্ন শেষ করে দিই, আশার আলো কি দেখছেন? আমি একটু আশার আলো শুনতে চাই। আশার আলো দেখছি এই যে আপনারা আমরা যে আলোচনাগুলো করছি, পারবে কিনা। আশার আলো হচ্ছে এই যে কথাগুলো এখন বলতে পারছি, কাউকে পরোয়া করছি না। হাবিব ভাই রাগ করবে কিনা, হাবিব ভাই রাগ করার পর রাস্তায় গেলে আবার আমাকে কেউ কলার চেপে ধরবে কিনা, আমার কাছে এখন এই ভয়টা কাজ করছে না। এই কথাগুলো যুক্তিপূর্ণ হয়, মানুষ গ্রহণ করবে। আপনারা যখন এগুলো ছাড়েন ফেসবুকে, আপনারা যখন ইউটিউবে ছাড়েন, কত মানুষ আমাদের গালাগালি করে না, আবার কত মানুষ আমাদেরকে প্রশংসা করে না। এইটাই হচ্ছে আমাদের জায়গার দিক, যে আমার সমালোচনাও করতে পারছে, আবার আমার কথা শুনতেও পাচ্ছে। এই যুক্তিপূর্ণ কথাগুলো তুলে ধারণ করে আমরা যে আশঙ্কার কথা প্রকাশ করছি, সেই আশঙ্কা যদি কারো হৃদয়ে দাগ কাটে যে না ঠিক আছে বাবা,
ওই যে দুই মায়ে ঝগড়া করেছে না যে এই ছেলেটা আমার, পরে কোন মা সমাধানে পৌঁছলো যে ঠিক আছে কাইটেন না, ওনারে দিয়ে দেন, যিনি আসল মা। তাহলে এখানে আসল মাকেই ভূমিকা রাখতে হয়। আসল মাকে মনে করতে হয় আমার কিছু হারলেও আমি কিছু, আসল মাটাকে যদি বলতেন, আসল মাটা কি আসলে? আসল মা হবে তারা যারা, ওই যে আপনি আচরণে বুঝে যাবেন, আমরা তো জানি না আসলে আসল মাকে, আমরা ধরে নিচ্ছি যিনি বলছেন যে বাবা এই ছেলেটা উনাকে দিয়ে দাও,